ফিরে আসলাম আমি উপাসনার কাছে যাওয়ার আগে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর কি বলছেন মালদার এই ঘটনাকে কেন্দ্র করে একবার উপাসনার জন্য এবং আপনাদের জন্য শোনাতে চাইব। দেখো कि टीएमसी को हराना है, कमल का फूल खिलाना है, भाजपा की सरकार बनाना है। टीएमसी मतलब टेरर, मर्डर, क्राइम। इतना आतंक, इतनी असुरक्षा बंगाल में पहले कभी नहीं देखी जो 15 साल में ममता बनर्जी की सरकार में हुआ। महिलाएं असुरक्षित हैं, महिलाओं के साथ अत्याचार बलात्कार होता है तो न्याय नहीं मिलता है, युवाओं को रोजगार नहीं मिलता, दूसरे राज्यों में जाना पड़ता है, उद्योगपतियों से वसूली की जाती है, कट मनी और कमीशन का बोलबाला है और घुसपैठ को खुली छूट है। नकली करेंसी और बारूद की खेप मालदा में ऐसे मिलती जैसे आम बात हो। ये हालात बंगाल के किसने किए? ममता बनर्जी ने किए। আমি এখান থেকে সম্প্রতি অতীতে ঘটা ঘটনার একটা ছোট্ট অংশ তুলে ধরছি উপাসনার জন্য। যে উপাসনা আমরা দেখতে পেলাম যে যারা এই জুডিশিয়াল অফিসার ছিলেন তার মধ্যে একজন মহিলা যিনি চিৎকার, নিশ্চয়ই তুমি অডিও ভাইরাল শুনেছো, বহুবার হয়তো শুনেছো, যে যেখানে দেখা যাচ্ছে তিনি চিৎকার করছেন, তার গাড়ি আক্রান্ত হচ্ছে এবং তিনি প্রাণ ভয়ে দৌড়চ্ছেন এই রাত্রেবেলায় প্রায় ধরো 1টা-2টোর সময়। আমার কথা হচ্ছে যে আচ্ছা কী হয়েছিল শেষে আমরা বহুবার শুনেছি, তবু আরেকবার একটু শোনাই ঘটনার ভয়াবহতাটা আরেকবার বোঝানোর জন্য এবং তার যাতে এই অবস্থার পুনরাবৃত্তি না হয় সেই কারণের জন্য শুনছি। Accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. I could take care of my children. Take care of my children if something happens to me. আমি উপাসনার কাছে জিজ্ঞেস করতে চাই যে অন্য রাজ্যে যে একেবারে খুব পরিস্থিতি অনুকূল আমি বলবো না, এবং ঘটনাচক্রে আমি যতটুকু উপাসনাকে চিনি উপাসনাদেরও বাইরে এরকম বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তের হয়তো সাক্ষী হতে হয়েছে। আইন শৃঙ্খলা যে সব জায়গায় আন্ডার কন্ট্রোল থাকে তা নয়, কিন্তু রিপিটেড যদি এই ঘটনা ঘটে দুঃখজনক। আমরা যে বাইরে গিয়ে কোথাও বিপদে পড়বো না এটা যেরকম নিশ্চিত করে বলা যায় না, কিন্তু পুলিশের নজরদারির সামনে বিচার বিভাগীয় আধিকারিকরা দীর্ঘক্ষণ আটক হয়ে থাকার পর তারপর যখন তারা বেরোচ্ছেন এই ক্রমাগত আক্রমণ, এটাকে মানা যায় না। আমার মনে হয় উপাসনারা বারবার করে আন্দোলন করেছে, কখনো হয়তো আরজিকর ইস্যুতে, কখনো হয়তো কামদুনি ইস্যুতে, কখনো হয়তো হাঁসখালি ইস্যুতে, কিন্তু বারবার করে বক্তব্য রাখা সত্ত্বেও, বারবার করে দুঃখজনক লজ্জাজনক বলা সত্ত্বেও দায়টা তো প্রশাসনের যাতে পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, কিন্তু উপাসনা আবার এই ঘটনা ঘটছে, এটা তুমি কিভাবে মানতে পারো? যে কথাটা আপনি উল্লেখ করলেন সেটাকে ধরেই আমি বলছি, বিজেপির মুখপাত্র কিছুক্ষণ আগে বলছিলেন যে ওখানে নাকি টায়ার জ্বালানো হচ্ছে, ওখানে এত সংখ্যক মানুষ সেখানে যখন উপস্থিত হলেন তার পরবর্তীতে সেখানে যিনি সেখানে উপস্থিত একটা টোটোর মাথার উপরে দাঁড়িয়ে তার পরবর্তীতে যখন এমন বক্তব্য রাখছিল যেটা প্রত্যেকটা ব্যক্তিকে ইন্ট্রিক করছিল, যখন এই সব ঘটনা ঘটছে তখন প্রশাসন কোথায়, এই কথাটা উনি বললেন। ঠিক সমান কথাটা আমিও বলতে চাই, প্রশাসন কোথায়, জয়ন্তকান্ত কোথায়, কোথায় ছিলেন সেখানে ডিজিপি, কোথায় ছিলেন সেখানে এসআই? এবং এই প্রশ্ন আমি এই জন্যই করতে চাই, আজকে এই গোটা বিষয় যে ঘটনাটা ঘটেছে সেটা আমি আবারও বলছি, যে কথাটা আপনি বললেন যে অত্যন্ত নিন্দনীয়, এই কথাগুলো শুনতে শুনতে হয়তো আপনার আমার সকলেরই কান পচে গেছে, কিন্তু আবারও এই কথাটাই বলতে হবে, সত্যি তো নিন্দনীয় ঘটনা, কিন্তু এখন যখন গোটা দায়িত্বটা ইলেকশন কমিশনের কাঁধের উপর রয়েছে, সেই ইলেকশন কমিশন কি সেই জায়গাটা ঠিক মতো প্রকাশ করতে পারছে না, নাকি জেনে বুঝে বাংলা যাতে উত্তপ্ত করা যেতে পারে, বাংলার বিভিন্ন অঞ্চলে যাতে আগুন লাগানো যেতে পারে এবং বিজেপি যাতে নিজের কাজ খুব সুন্দরভাবেই করতে পারে, তাদের চেলা চামুন্ডাদেরকে পকেটে একটা বড় সংখ্যক টাকা গুজে তার পরবর্তীতে মূলত কেন্দ্র। মাঝখানে তোমাকে একটু থামাই অনিচ্ছাকৃতভাবে, তুমি বলছো এখন আইন শৃঙ্খলা পুরোটাই হচ্ছে নির্বাচন কমিশনের হাতে, অর্থাৎ যেখানে দোষ হচ্ছে তুমি দায় চাপাচ্ছ নির্বাচন কমিশনের হাতে। বাগডোগরা এয়ারপোর্ট থেকে মোফাক্কিরুলকে গ্রেপ্তারের পর মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে
মঞ্চে দাঁড়িয়ে বলছেন জানেন কে গ্রেপ্তার করেছে? রাজ্য পুলিশের সিআইডি, আমরা গ্রেপ্তার করেছি। তাহলে আমাদের সিআইডি গ্রেপ্তার করেছে। তাহলে তুমি এবার বলো, এক জায়গায় তুমি যেখানে ঘটনা ঘটছে দায় চাপাচ্ছ কমিশনকে। সিআইডি কি ইলেকশন ওরিয়েন্টেড কোনো দায়িত্বে থাকে? তাহলে তোমার এটা তো বোঝা উচিত যে আজকে ইলেকশন ওরিয়েন্টেড প্রত্যেকটা বিষয় যারা যারা বড় পদাধিকারী রয়েছে সেখানে কত সংখ্যক মানুষজনদেরকে তাদের পদ থেকে সরিয়ে দিয়ে তার পরবর্তীতে ইলেকশন কমিশন বা বিজেপির চোখে যারা সুযোগ্য তাদেরকে বসানো হয়েছে, যারা নিজেদের কর্মক্ষেত্রে অদক্ষ বলে এরকম একটা ঘটনা ঘটে। যেই কথাটা বিজেপির প্রতিনিধি কিছুক্ষণ আগে বললেন যে এতক্ষণ ধরে যখন গোটা চক্রান্ত চলছিল, এত ভিড় জমায়েত হচ্ছিল, যখন টায়ার পোড়ানো হচ্ছিল, তখন পুলিশ কোথায় ছিল? উনি হয়তো এই গোটা ব্যাপারটা জানেন না যে এখন কিন্তু পূর্ণ দায়িত্বটা ইলেকশন কমিশনের হাতে। আমি ঠিক তোমার প্রশ্নটাই আমি সুকান্ত বাবুকে করব। সুকান্ত বাবু, এটা তো বাস্তব যে বিভিন্ন জায়গায় রুট মার্চ হয়। আমি দেখেছি শান্তিপূর্ণ এলাকা যেখানে কুদিঞ্চিত গন্ডগোল হয়নি, সেখানে 1 কিলোমিটার লম্বা ভারী বুটের লাইন, নির্বাচন এর সময় আসা প্রায় 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। আপনি আমাকে বলুন, যখন কালিয়াচকে 2 নম্বর ব্লক অফিসে দীর্ঘক্ষণ ধরে সকাল 10:30টার পর থেকে ভিড় বাড়তে থাকে, ঘেরাও থাকে, এরপরই যে নিরাপত্তা বাহিনী বা এই যে পরিবর্তন করে দেওয়া যারা দায়িত্ব, অবজারভার বা কমিশনার বা ওই এলাকার হয়তো এসপি, যেগুলো বারবার করে উপাসনা বলছে, এদের ভূমিকা কি ছিল? নিরাপত্তা বাহিনী যাদের হাতে, কেন্দ্রীয় বাহিনী যাদেরকে দেখলে মানুষ ভয় পায়, যাদের হাতে সবসময় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র রয়েছে, এরকম নয় যে লাঠি রয়েছে শুধু তা নয়, স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে তারা প্রহরা দেয় এবং তাদের কাছে পলিটিক্যাল বায়নারি কিছু নেই। এটা আপনি বলতে পারবেন না যে পুলিশ দলদাস হয়ে গেছে, যেটা আপনাদের কথা। তাহলে তাদের কি ভূমিকা ছিল? দেখুন, আমি একটা কথা বলছি যেটা আপনারা সাংবাদিকরা সবাই পরিচিত। এ পিকচার ইজ মোর পাওয়ারফুল দেন 1000 ওয়ার্ডস। একটা ছবি 1000 শব্দের থেকেও 1000 শব্দ দিয়ে একটা ছবি বর্ণনা করা যায়। এই জন্যই অডিও মিডিয়ারও তৈরি হয়েছে। যার ফলে ভিডিওটাতে আমরা দেখতে পাচ্ছি যে একজন বিচারক, তার উপর তিনি মহিলা, তিনি প্রাণ ভয়ে ছুটছেন এবং ক্লিপিংস থেকে আমি যতটা শুনতে পেয়েছি তিনি বলছেন কোনো কিছু হয়ে গেলে ক্যালকাটা হাইকোর্ট যেন আমার বাচ্চাদের দায়িত্ব নেয়, আমার সন্তানের দায়িত্ব। ঠিক এই সরকার পরিষ্কারভাবে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা তার উত্তরটা বুঝতে গেলে একটু পেছনের দিকে যেতে হবে, একটু প্রেক্ষিতটা বুঝতে হবে যে সেটার ভাবে তৃণমূলের যে সর্বোচ্চ সুপ্রিমো রয়েছেন মমতা ব্যানার্জি কদিন আগে ডাবগ্রামে গিয়ে কি বলেছেন যে সেন্ট্রাল এজেন্সির বিরুদ্ধে তিনি সরাসরি প্রভোকেটিভ স্পিচ রেখেছেন। কি বলেছেন? হাতা খুন্তি ঝাঁটা নিয়ে রুখে দাঁড়াও, হাতা খুন্তি ঝাঁটা নিয়ে রুখে দাঁড়াও। আর এটা হচ্ছে তিনি একটু আগে আপনি যেটা ক্লিপিংসে দেখালেন, তার মানে আপনার কি মনে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, অন্যদিকে রোজ রোজ সারা পশ্চিমবঙ্গে শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামান্তরে রোজ রোজ লক্ষ্মীর বস্ত্রহরণ হচ্ছে এবং এই বস্ত্রহরণের প্রেক্ষিতটা সেদিন উনি তৈরি করে দিয়েছিলেন। যেদিন পার্ক স্ট্রিটে ধর্ষণ হয়েছিল তখন উনি কি করেছিলেন? উনি বলেছিলেন ধর্ষিতার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যেদিন হাঁসখালিতে বাচ্চা মেয়েটা ধর্ষণের শিকার হয়েছিল, সেদিন উনি বলেছিলেন লাভ অ্যাফেয়ার ছিল। আমার আপনার কাছে প্রশ্ন, দর্শকদের কাছে প্রশ্ন, সবার কাছে একটা বিষয় জানতে চাইছি যে লাভ অ্যাফেয়ার যদি থেকেও থাকে তাহলেও কি সেই বাচ্চা মেয়েটিকে, সেই ছেলেটির ধর্ষণ করার অধিকার জন্মায়? সেটাকে দিয়ে এইভাবে তিনি ধর্ষণের মতো একটা ভয়ঙ্কর, ঘৃণ্য, জঘন্য অপরাধকে প্রকারান্তরে ঘুরিয়ে জাস্টিফাই করার চেষ্টা করেছেন। তিনি মহিলাদের সম্মানটা সেদিন মহিলাদের সম্মানের তিনি ধর্ষণের রেট ঠিক করে দিয়েছেন। তিনি বলেছেন যে জর্জিয়া, তিনি বলেছেন উপাসনা দেবী, আমি আপনার মধ্যে কথা বলিনি। সেদিন তিনি বলেছেন যে সমাজে যেরকম শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় সেরকম সমাজ থাকলে ধর্ষণ হবে। একজন মুখ্যমন্ত্রী বলতে পারেন যে ধর্ষণ হবে, তিনি প্রকারান্তরে ধর্ষণটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন। তো একটা দলের সর্বভারতীয় একটা দলের কারণ এই বিজেপি আপনারা রেপিস্টদেরকে উত্তরীয় পরিয়ে বরণমালা দিয়ে তার পরবর্তীতে বরণ করিয়ে বের করে নিয়ে আসেন, জাস্টিফাই করার চেষ্টা করেন, তখন তার সেনারা কি করবে ভাবতে পারছেন? আমি আপনাকে দুটো প্রশ্ন করলাম, অপরাজিতা বিল কেন পাস হচ্ছে না সেটার উত্তর দিন। অপরাজিতা বিল কেন পাস হচ্ছে না এটা বিরতির পর আসছি। আমি দুজনকে বলছি বিরতির পর আসছি। ভবানীপুরে যে পদক্ষেপটা ইমিডিয়েট নেওয়া হলো, চন্দনদা কি আশা করেন যে নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা আপাততভাবে নির্বাচন সেন্ট্রিক যে বিষয়গুলোতে দায়িত্বে থাকে, উপাসনা কোনো একটা জায়গায় বললো যে এটা তো নির্বাচন রিলেটেড কোনো কাজ নয় বা সিআইডি কি নির্বাচন রিলেটেড কাজের মধ্যে পড়ছে, এখন ব্যাপার হচ্ছে যে এই জায়গাগুলোতে নিরাপত্তা দেওয়া,
শুধু কি কেন্দ্রীয় বাহিনী নামিয়ে সম্ভব? কারণ কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে আমরা এটাও জানতে পাচ্ছি যে 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আজকে 4 তারিখ, আগামী মাসের 4 তারিখ, আজকের দিন এতক্ষণে যখন আমি প্যানেল করব ততক্ষণ রেজাল্ট পরিষ্কার হয়ে গেছে। তারপরেও কেন্দ্রীয় বাহিনী থাকবে। শ্রমিক ভট্টাচার্য কি বলেছে বিরতির পর ফিরে এসে শোনাবো। সত্যি কি এই সমস্যার জন্য কেন্দ্রীয় বাহিনী একটা দীর্ঘস্থায়ী অবস্থান নেবে? বা আমি চন্দনের কাছে এটাও প্রশ্ন করব যে এই ধরনের স্পর্শকাতর জায়গাগুলোতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবার ক্ষেত্রে কি নির্বাচন কমিশন কোনো রকমের স্লথ পদক্ষেপ নিচ্ছে? কারণ কি এই পরিস্থিতিতেও তারা হাতের উপর হাত রেখে বসে রয়েছে। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নিতে হবে, কারণ একটা সরকারের একটা টিজিং পিরিয়ড থাকে। তো নতুন সরকার এসে তৃণমূলের হাত থেকে তৃণমূলকে বাঁচানোর জন্যই তৃণমূলদের লিঞ্চিং হবে, সেটার থেকে তাদের রক্ষা করতে হবে। আমরা ভ্রাতৃহত্যা চাই না, রক্তপাত চাই না, তৃণমূল কর্মীর প্রাণহানি চাই না। তৃণমূলকে বাঁচানোর জন্যই তৃণমূলের হাত থেকে। চন্দনদা, ভবানীপুরে গন্ডগোল হলো, স্লোগান পাল্টা স্লোগান হলো। আপনি দেখেছেন যে ধরনের ঘটনা ঘটেছে, এর নির্বাচনী আবহে এরকম ঘটনা পশ্চিমবঙ্গে আপনি বহুবার দেখেছেন, আমিও দেখেছি। ভবানীপুরে কি হলো, একদল যারা তৃণমূলের সমর্থক তারা জয় বাংলা স্লোগান দিচ্ছিল, আর বিজেপির আরেকটা দল যারা শুভেন্দু অধিকারীর মনোনয়ন দেওয়ার সঙ্গে আসছিলেন ওই দলের মধ্যে, তারা তৃণমূলকে চোর স্লোগান দিচ্ছিলেন এবং তারা জয় শ্রীরামও স্লোগান দিচ্ছিলেন। যদিও পুরো পরিস্থিতিটাই আমার দেখে মনে হচ্ছে মোটামুটি আন্ডার কন্ট্রোল ছিল, শুধু স্লোগান যুদ্ধ। আমি যখন সেদিন আমার একটা অংশ নিউজ রিড ছিল, তো আমরা সেখানে স্লোগান বিতর্ক বা স্লোগান যুদ্ধ আমরা বলছিলাম। কেউ বলছে জয় বাংলা, কেউ বলছে জয় শ্রীরাম, এবং বিজেপি তৃণমূলকে যথেচ্ছভাবে চোর চামাটা এই সমস্ত বলেছে। আমার কথা হচ্ছে সেই ঘটনাকে কেন্দ্র করে 4 জন আধিকারিক সাসপেন্ড হলেন। এখনো পর্যন্ত যাদের বিরুদ্ধে তৃণমূল বা উপাসনারা বারবার আঙুল তুলছেন মালদা বা মুর্শিদাবাদের, তারা কিন্তু কেউ এখনো সাসপেন্ড হননি। সেদিনকার যে চূড়ান্ত গাফিলতির যে ছবিটা, তারপরে কোনো সাসপেনশন অর্ডার এখনো নির্বাচন কমিশনের তরফ থেকে নেওয়াই হয়নি, যেখানে কাজটা সম্পূর্ণ নির্বাচন সেন্ট্রিক ছিল। কি করছিলেন তারা? আন্ডার অ্যাডজুডিকেশনের বিচার বিবেচনা করছিলেন। চন্দনদা, দেবাশিস, আমি তোমাকে ঠিক যে ক্লাসিফিকেশনটা তুমি করলে, আমি বলছি না ক্ল্যারিফিকেশন, ইট ইজ ক্লাসিফিকেশন। একটা ইলেকশন কমিশন, তার দায়বদ্ধতা, তার দায়িত্ব একটা নির্বাচন পরিচালনা করা। নির্বাচনের দিন যখন ঘোষণা হয়ে যায়, তার পরবর্তী কন্ট্রোল নির্বাচন কমিশনের, আমরা জানি অন অল অ্যাডমিনিস্ট্রেশনস সেটা কন্ট্রোল থাকবে। প্রশ্নটা হচ্ছে দেবাশিস, আমি বলি আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাতে আমি এত নির্বাচন দেখেছি, নিজে নমিনেশন জমা দিতে গেছি। ইনফ্যাক্ট আমি কোনোদিনও এটা মাথায় রাখতে পারিনি, ইনফ্যাক্ট আমার কখনো মনে পড়েনি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসে আবারও একটি দৃশ্যমানতা তৈরি করবেন, এবং কারোর ক্ষেত্রে যেখানে তিনি বিরোধী দলনেতা হোয়াটসোএভার উনি করতে পারেন, কিন্তু যে ম্যাসিভ গ্যাদারিংটা একটা মনোনয়নকে ঘিরে হবে, সেটাই তো একটা দৃশ্যমানতা তৈরি করবে। এবং সেই ক্লাসিফিকেশনের আন্ডারে তুমি একটা জিনিস পরিষ্কারভাবে বলো, স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি নিয়ে একটা মন্তব্য নির্বাচন কমিশনের আছে, এবং নির্বাচন কমিশন তো স্বরাষ্ট্র মন্ত্রককে দিয়েই এই বদলিগুলো করাচ্ছেন, স্বাভাবিক অ্যাডমিনিস্ট্রেশন করাচ্ছেন। সেইভাবেই স্বরাষ্ট্রমন্ত্রক কী করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে আছেন। এখন প্রশ্নটা হচ্ছে, অপোজিশনই কোয়েশ্চেন তুলতেই পারে, অ্যাবসলিউটলি অপোজিশন তুলতে পারেন, ইট ইজ উইদিন দ্য লিগ্যাল সিস্টেম। কিন্তু প্রশ্নটা হচ্ছে সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে যে আজকে যে ঘটনাগুলো ঘটলো, অ্যাট দি সেম টাইম তুমি দুটো প্যারিটি চোখের সামনে দেখালে। আর্তনাদ একজন বিচারক, যিনি তার ছেলে মেয়ের চিন্তা করছেন, মানে উনি ধরেই নিয়েছেন যে তিনি হয়তো বাঁচবেন না। এইরকম একটি জায়গায় দাঁড়িয়ে ইলেকশন কমিশন তার নিউলি অ্যাপয়েন্টেড, আমি আগেরবারও বললাম যে একেবারে এন্টায়ার সি চেঞ্জ যাকে বলে, হোল অ্যাডমিনিস্ট্রেশনটাকে কন্ট্রোল করেছেন। আমার জীবনে কখনো এটা শুনিনি বা কোনো রেকর্ডে নেই 400 সেন্ট্রাল অফিসার্স এবং 2.5 lakhs, যেখানে 250 লক্ষ কন্টিনজেন্ট সেন্ট্রাল ফোর্সের তারা উপস্থিত হবেন। আসলে কন্ট্রোলটা কারা নিতে চাইছেন? আর যদি তাই হয়, স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে উপস্থিত, তার যে সিকিউরিটি পেরিফেরি অনেকটা দূরে থাকার কথা, অনেকটা ম্যানেজড হওয়ার কথা, ওয়েল ম্যানেজড হওয়ার কথা, তাহলে কে কাকে নির্দেশ দিল একটা
একটা রুকুস তৈরি করা, একটা অদ্ভুত রকম আলোড়ন তৈরি করা, যাতে আবারও একটা অপটিক্স তৈরি করা যায় যেখানে 4 জন অফিসারকে সাসপেন্ড করে দিতে হয়। তুমি একটা কথা পরিষ্কারভাবে বলো যে একই নির্বাচন কমিশন একদিকে 4 জন অফিসারের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন, আর সেই নির্বাচন কমিশন আর একদিকে আর্তনাদ শুনে চুপ করে আছেন। ইনফ্যাক্ট তার জন্য ওরা দেখিয়ে দিচ্ছেন কোড। একেবারে। বেসিক্যালি তো ফেলিওর, একেবারে বেসিক্যালি একদম একদম। আমি সুকান্ত দার কাছে ছোট্ট করে নেব যে এই ব্যর্থতা সত্যি আপনাদের নজরে আসছে না? দেখুন, মমতা ব্যানার্জি আগুনটা লাগিয়েছে, দ্বিচারিতা আমার যে মনে হয়, কে আগুন লাগিয়েছেন তা নয়, এখন মমতা ব্যানার্জি আগুন লাগিয়েছেন। মমতা আগুন লাগিয়ে উনি কমিশন বলছেন তো আইন ব্যবস্থা শৃঙ্খলার দায় আমাদের নয়, ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি। দেখুন, বঙ্গ রাজনীতিতে একটা কথা চালু আছে, সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি মানুষের পালসটা খুব ভালো বোঝেন। আজকে না, এটা আমি নত মস্তকে মেনে নিচ্ছি যে মমতা ব্যানার্জি মানুষের পালসটা ভালো বোঝেন। উনি বুঝে গেছেন তার যাবার সময় হয়ে গেছে, উনি বুঝে গেছেন মানুষ চাইছে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। উনি বুঝে গেলেন, তাতে কমিশনের ব্যবস্থা নেওয়ার কি সম্পর্ক আমি তো বুঝলাম। উনি বুঝে গেছেন কমিশন ভবানীপুরে যে ইনিশিয়েটিভটা নিচ্ছে সেটা মালদার কালিয়াচকে কেন নিতে পারছে? কে বলেছে? উনি এটাকে একটা বিভ্রান্তির মধ্যে পৌঁছে দিতে চেয়েছেন। উনি কি বলেছেন? উনি ডাবগ্রামের সভা থেকে দেখুন উত্তেজনা করছেন, উত্তেজনার একটা পরিস্থিতি তৈরি করছেন। সেই জায়গাটা থেকে উনি কি বলছেন? আগুন লাগিয়ে দেওয়ার পর উনি বলছেন অদ্ভুতভাবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমার হাতে আপনারা তো নেই। এটাও বলছেন সুকান্ত দা, উনি এখন আন্ডারটেকিং গভর্নমেন্টে রয়েছেন, দায়িত্ব তো কমিশনের হাতে। আমি উপাসনার কাছে আসবো। উপাসনা এটাকে দ্বিচারিতা বলবে নাকি কিভাবে ব্যাখ্যা করবে? দেখুন, এই ক্রোনোলজিটা বিজেপির তরফ থেকে বরাবরই এক্সপেক্টেড। কেন বলছি এই কথাটা? বিজেপি এই না, কথাটা কমিশনের সিদ্ধান্ত। কমিশন আর বিজেপি এখন দুটো জায়গায় সমানুপাত হয়ে দাঁড়িয়েছে। এবং এই কথাটা বলতে আমি এই জন্যই বাধ্য হচ্ছি, যখন এসআইআর প্রয়োগ করা হলো তার পরবর্তীতে 2 মাসের মধ্যে এসআইআর হয়ে যাবে এবং প্রত্যেকটা ব্যক্তি তাদের অধিকারের জায়গাটা পাবে এবং রোহিঙ্গারা বাদ হবে। রোহিঙ্গা কোথায়, এই প্রশ্নটা যখন বিজেপির প্রতিনিধিদেরকে করি তখন তারা কোনো উত্তর দিতে পারে না। এবং যখন এই সমান প্রশ্নটা আমরা করছি ইসিআইকেও, তখন বলছে না রোহিঙ্গার কথা তো আমরা কোনোদিন উল্লেখ করিনি। আমরা দেখতে পারলাম ফর্ম 6, যেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে একটা অধিকাংশ ফর্ম 6 বাল্কে জমা নেওয়া যাবে না। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির তরফ থেকে 3 জন প্রতিনিধি এসে 30,000 ফর্মের বান্ডিল জমা দিয়ে চলে গেল। এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে কথাটা আপনি বললেন, কিন্তু আপনি যে কথাটা বললেন যে তৃণমূল হেরেছে, তোমাকে এটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমি সবকিছু দিয়েই বলছি যে উনি যখন এই কথাটা বলছেন, উনি যখন এই বক্তব্যটা রাখছেন যে এই ওখানে এত সংখ্যক লোকজন উপস্থিত হওয়া, তার পরবর্তীতে গোটা দায়িত্বভারটা উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে ঠেলে দিচ্ছেন, উনি হয়তো ভুলে যাচ্ছেন যে প্রত্যেকটা ক্ষেত্রেই বিজেপি এবং ইলেকশন কমিশন প্রত্যেকটা মানুষকে হেনস্থা করে এবং তার পরবর্তীতে তাদের চোখের জলের উপর নিজেদের কোনো একটা দালালকে বসিয়ে দিয়ে এই গোটা চক্রান্ত চালানোর চেষ্টা করে। মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে তাকে কিছুদিন পরে বিরোধী নেতা আপনি বুঝে যাবেন যে আপনারা বুঝে যাবেন যে 4 তারিখের পরবর্তীতে সবুজ রসগোল্লাটা কেমন করতে হয় সেই জিনিসটা। না, আমি একটা জায়গা বলে শেষ করব, যে নির্বাচন প্রক্রিয়াকে ফ্রি ফেয়ার করতে গেলে কমিশনের যে ভূমিকা সেটা 2 জায়গায় 2 রকম হলে মানুষের কাছে অন্য বার্তা যায়। আমি এখানে শেষ করব। উপাসনাকে অনেক ধন্যবাদ, সুকান্ত দাকে, চন্দন দাকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করব। আপনারা সঙ্গে থাকবেন পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।